আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া আবারও তোমাদের সাথেই আছি এবং আজকে একটা নতুন রূপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই রূপের নাম হচ্ছে কি পদার্থবিজ্ঞান। এসএসসি আইসিইউ ব্যাচ 2025 সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে যেটা প্রোভাইড করতেছি আমরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার 1 নিয়ে হাজির হয়েছি এবং আমাদের আজকে সাবজেক্ট কি দেখা যাচ্ছে যে আমাদের সাবজেক্ট পদার্থবিজ্ঞান। আমাদের সাবজেক্ট কি আজকে পদার্থবিজ্ঞান। আর পদার্থবিজ্ঞানে আমরা আজকে যে চ্যাপ্টার আলোচনা করব সেখানে আমরা দেখতেছি যে আমাদের মাঝে চ্যাপ্টার আসতেছে কি 1 নম্বর চ্যাপ্টারটা আসতেছে। দেখো একটু আরেকবার বুঝাই নেই তোমাদেরকে, কারণ কি আমরা যে ক্লাসগুলো নিতেছি এটা রেগুলার ক্লাস না। কেন বলতেছি, তোমরা প্রস্তুতি ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য শুধুমাত্র এই ক্লাসগুলো। বাট যারা মনে করো যে বেসিক ঠিক করবে অথবা আগে থেকে অ্যাডভান্স থাকবে, তারাও এই ক্লাসগুলো করতে পারবা। তবে বিশেষ করে যে আমরা এই ক্লাসগুলো যে প্রস্তুতি ব্যাচের জন্য দিতেছি, এই কারণে আমরা এই ক্লাসগুলো একটু শর্ট করি, মানে সম্পূর্ণ বিস্তারিত দিতে পারি না। বা দুইটা অধ্যায় আমরা এক ক্লাসে দেই, বা একটা অধ্যায় শুধুমাত্র একটা ক্লাসের মধ্যে দেই, যে এখানে আমরা একটা অধ্যায়ের ক্লাস আমরা কয়েকটা প্রায় 3-4টা করে বানাইতাম। সুতরাং এই বিষয়টা তোমরা সবাই মাথায় রাখবা যে আমরা এখানে শুধুমাত্র তোমাদেরকে ধরাই দিতেছি, পড়ার দায়িত্ব তোমাদের। এবং এর আগেও তোমরা পড়ছো, আবার পড়বা, এবং আজকের ক্লাসের পরে আবার পড়তে বসবা, তাই না? পড়ার দায়িত্ব তোমাদের, রেজাল্ট তোমাদের হাতে। যদি তোমরা পড়ো অবশ্যই রেজাল্ট ভালো হবে। দেখো এই কারণে আমি দেখো আজকের এই লেকচারের মধ্যে 1 নম্বর লেকচার, আমাদের লেকচার এভাবে কাউন্ট হবে 1 নম্বর লেকচার। এটা কারণ কি কিভাবে কাউন্ট হবে দেখো, মনে করো যে ফিজিক্সের 1 নম্বর লেকচার এইটা, আর 1 নম্বর লেকচারে আমাদের আলোচনা হবে কি 1 অধ্যায় এবং 2 অধ্যায়। 1 অধ্যায়ের বেসিক গুলো আলোচনা করব। তোমরা খুব ভালো করে জানো ফিজিক্সের যে 1 অধ্যায় থেকে আমাদের যে সৃজনশীল একটা আসে, হ্যাঁ, তবে এই সৃজনশীলটা আহামরি কিছু না। এই কারণে আমরা এটাকে আপাতত স্কিপ করতেছি, পরবর্তীতে এইটা সম্পর্কে একটা আমরা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে আমাদের আলোচনা বিষয় হবে এই 1 অধ্যায়ের যে জিনিসটা না জানলেই নয় সেইটা, বুঝছো? 1 অধ্যায়ের বেসিক লিখছি মানে কি, 1 অধ্যায়ে যে জিনিসটা না জানলে আমরা 2 অধ্যায় পারবো না, 3 অধ্যায় পারবো না, 4 অধ্যায় পারবো না, সেই জিনিসগুলো আমাদের জানা লাগবে। এবং 2 অধ্যায়ের আমরা আংশিক কিছু পড়বো, মানে 1 অধ্যায়ের ওগুলো জানার পরে যদি 2 অধ্যায় আমাদের হাতে সময় থাকে, অবশ্যই আমি এখানে লিখে রাখছি। দেখো 4 নম্বরে আমাদের অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায় গতির আংশিক আলোচনা, এর মাঝে আমরা এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সবাই ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্ক নিয়ে আমাদের সামনে বসো, একটু মোবাইলটা সামনে রাখো, হাত মোবাইলের সামনে তুমি থাকো, এবং মোবাইল আর তোমার মাঝখানের জন্য একটা খাতা আর একটা কলম থাকে। আর যদি পারো তাহলে একটা ফিজিক্স বই পাশে নিয়ে বসো, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের ক্লাস সম্পর্কে, আমাদের ক্লাসের ভুল ত্রুটি যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদেরকে জানাই দিতে পারবা। তোমরা একটা কাজ করো, আমার ওখানে ঢুকে আর ওই লাইভের ওখানে লেখো, কমেন্টে ফলোয়ার্স দাও, ফলোয়ার্স মেনশন করো। হ্যাঁ, দেখো, সো আমরা আজকে কি ক্লাস নেব এটা আমরা বলে দিলাম যে আজকে আমাদের ক্লাসের টাইটেল কি, কি ক্লাস কেমনে নেব। পরবর্তীতে লেকচার 2 এর মধ্যে আমরা এমনও হতে পারে লেকচার 2 এর মধ্যে আমরা একদিনে দ্বিতীয় অধ্যায় পুরোটাই শেষ করে দিতে পারি, তৃতীয় অধ্যায়ও টাচ করতে পারি। তার মানে আমাদের লেকচার কাউন্ট হবে হয়তোবা এই প্রস্তুতি কোচিং এ বা প্রস্তুতি ব্যাচে আমাদের তোমাদের মনে করো যে লেকচার হয়তোবা ফিজিক্সের লেকচার হয়তোবা 10টা বা 12টা লেকচার কাউন্ট হবে এইভাবে, বুঝছো? তাহলে আমরা একটু সিনসিয়ারলি পড়াগুলো পড়বো, তাহলে আমরা সব বুঝলাম। দেখো পড়ার আগে এই বকবক গুলো এই কারণেই বলি, তুমি কি পড়তেছো তুমি নিজেই জানো না, ওই পড়া পড়ে কোনো দাম নাই, ঠিক আছে? আমি যা পড়তেছি আমি শিওর যে এই জায়গাটা আমরা পড়লাম, এই জায়গা থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা পাবো, তাই না? এই জন্য এই প্রথম যে ইন্ট্রোডিউসিং যে ভিডিওটা দেওয়া লাগে বা যে সময়টা তোমাদের আমি নষ্ট করি, এটা একটু মনোযোগ সহকারে শুনবা। দেখো আমি এখন সব বিষয় দিতেছি এবং আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে আমরা প্রবেশ করতেছি। দেখো সব বিষয় দিতেছি। আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের সুমন এডুকেশনাল ফ্যামিলি, সুমন শিক্ষা পরিবারের ফেসবুক পেজে যুক্ত হওনি, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যুক্ত হবা। এবং এই নামে আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। সবচেয়ে ভালো হয় তোমরা ফেসবুক লাইভে ক্লাসগুলো করো, আর ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আরো মডিফাই করে ওখানে আপলোড দিয়ে থাকি। ওখানে আমাদের প্লেলিস্ট আকারে সব সাজানো গোছানো আছে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। আমার মনে হয় না যে কেউ আমাদের সঙ্গে যে আরো 2 মাস যে সময় আছে, 2-2.5 মাস সময় আছে আমাদের সঙ্গে যে চলে, সে আমার মনে হয় না যে তারা এই যে পরীক্ষায় একটা বিভৎসকর রেজাল্ট পাবে। অবশ্যই তারা একটা উৎফুল্লজনক রেজাল্ট অর্জন করতে পারবে যদি তার ভিতরে সততা থাকে, যদি তার ভিতরে সৎ সাহস থাকে, যদি তার ভিতরে পড়ালেখায় আগ্রহ থাকে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব, দেখো এই যে 4র্থ অধ্যায়ের এখানে 4 নম্বরে এখানে আমি কিনেছি যে দ্বিতীয় অধ্যায়, তার মানে উপর থেকে 3টা যে
পার্ট আছে আমাদের, এটা আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে পার্টটা আছে এই পার্টের নাম কি? রাশি। দেখো তো ভালোভাবে দেখা যাচ্ছে? রাশি। কেউ কমেন্ট করলে আমাকে একটু জানাবো। রাশি, ঠিক আছে। এখন সর্বপ্রথম রাশি যখন আমরা পড়বো তখন আমাদের মাথায় রাখতে হবে রাশি কাকে বলে। পৃথিবীতে যা গণনাযোগ্য, আমি একটু এগুলো দ্রুত লিখতেছি কারণ এগুলো সবাই জানি আমরা। পৃথিবীতে যা গণনা করা যায় বা গণনাযোগ্য সকল কিছুকে রাশি বলে, বুঝছো? তো রাশি আমরা দেখি যে রাশি কয়েক প্রকার হইতে পারে। যেমন আমাদের রাশি সাধারণত দুই প্রকার, যেহেতু গণনার ভিত্তিতে আসতেছে এই জন্য রাশি আমরা দেখতেছি দুই প্রকার। এক প্রকারে আমরা দেখতেছি রাশি, রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। দেখো, একটা হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশি, আর একটা কি বলতো? লব্ধ রাশি, লব্ধ রাশি। লেখাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে লেখাগুলান? ওখানেই দেখো, সমস্যা নেই, যাচ্ছে তো না? ঠিক আছে। তো দেখো, মৌলিক রাশি আমরা জানি কয়টি? 60টি, ঠিক আছে। আর লব্ধ রাশি তো অসংখ্য আছে, যা কিছু আছে বাদ বাকি সবগুলো লব্ধ রাশি। আর লব্ধ রাশিগুলো তৈরি হয় কিসের মাধ্যমে বলতো? এই যে মৌলিক রাশিগুলো জোড়াতালি দিয়ে লব্ধ রাশি তৈরি হয়। যেমন আমাদের দেখো, আমরা যেমন স্মরণ আমাদের কি? স্মরণ, হ্যাঁ, স্মরণ আমাদের কি? স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। স্মরণ হচ্ছে কি? মৌলিক রাশি, তাই না? মৌলিক রাশি, স্মরণ বা কি দৈর্ঘ্য মৌলিক রাশি। এখন দেখো তো বেগ তাহলে কি, কোন রাশি বলতো? বেগ, বেগ সমান কি লিখতে পারি আমরা? বেগ ভি সমান আমরা কি লিখতে পারি? দেখো তো, বেগ ভি সমান এস বাই টি, তাই না? ভি সমান এস বাই টি না? এস বাই টি। সো দেখো, বেগ যেহেতু ভি সমান এস বাই টি, তাহলে এখানে দেখো আমরা এস কে যেহেতু মৌলিক রাশি বলতেছি, এখানে টি কেও আমরা কি রাশি বলবো? মৌলিক রাশি। আর দুটোর কম্বিনেশনে যে রাশিটা গঠিত হইলো এইটা হচ্ছে বেগ, আর এই বেগটাকে আমরা কি বলবো? লব্ধ রাশি। আশা করি মৌলিক রাশি আর লব্ধ রাশির মধ্যে কোনো পার্থক্য, কোনো না বোঝার কিছু তোমাদের মাঝে আর নাই। অর্থাৎ একাধিক মৌলিক রাশি একত্রিত হয়ে যে নতুন একটা রূপ ধারণ করে, একটা নতুন একটা রাশির উৎপত্তি করে, ওই রাশিকে আমরা কি বলবো? লব্ধ রাশি বলবো, ঠিক আছে। সো আমাদের মৌলিক রাশি লব্ধ রাশি আমরা বুঝলাম। যে এখন দেখো, এখন আমি যাব কোথায়? এখন যাব আমি এই রাশিতেই যাব। রাশির আরো একটা প্রকার ভেদ আছে, দেখো এই যে দেখো আরো একটা প্রকার ভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি দেখা যায় কি? আর একটা কি? ভেক্টর রাশি, ভেক্টর রাশি। দেখো, রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি 60টি, বাকিগুলো লব্ধ রাশি। রাশিকে আবার ভাগ করা যায় স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে হলো যে রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মান প্রয়োজন, শুধুমাত্র মান দ্বারাই, অর্থাৎ শুধুমাত্র মান, বুঝছো? শুধুমাত্র মান প্রয়োজন, যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। আর ভেক্টর রাশি, যে রাশি প্রকাশ করতে শুধু মান দিয়ে হবে না, মান প্লাস দিক লাগবে। কি লাগবে? দিক লাগবে, বুঝছো? সেটা কি? আমাদের ভেক্টর রাশি। দেখি আমরা এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে করব, দিক, বুঝছো? এখানে দেয়ার ইজ নো দিক, দিক দিক নাই, আর এখানে দিক আছে, বুঝছো? এই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। তো যেহেতু আমরা এই দুই ভাবে ক্লাসিফিকেশন করেছি রাশির, আমরা রাশি সম্পর্কে আমাদের মোটামুটি ইয়া শেষ। দেখি কোনটা, গুড। তারপরে আমরা পরবর্তীতে যাব। দেখো আমরা যাচ্ছি কোথায়? রাশি পরিস্থিতিতে যাব। দেখো আমাদের রাশি সম্পর্কে যে ধারণা আমাদের দরকার ছিল, আমরা ধারণা পেশ করছি। দেন আমরা রাশি সম্পর্কে, রাশির পরিস্থিতি সম্পর্কে যাব। সো আমি এগুলো একটু মিশাই দিব। দেখো দেখো তো রাশি পরিস্থিতি আমরা কিভাবে করবো? দেখো তো, রাশি আমরা যে বললাম যে মৌলিক রাশি কয়টি? 60টি। এই 60টি মৌলিক রাশি থেকে সমস্ত প্রকার লব্ধ রাশি কি করা যায় বলতো? তৈরি করা যায়। তাহলে আমরা এখন দেখবো রাশি পরিচিতি, এই 7টা মৌলিক রাশির পরিচিতি আমাদের
জানতে লাগবে। তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে একটা ছক দেওয়া আছে 7টা মৌলিক অ্যাসিড এবং তাদের একক এবং মাত্রা সম্পর্কে ধারণা দেওয়া আছে। আমি এখানে ওই 7টায় পড়াবো না, শুধুমাত্র 3টা পড়াচ্ছি, যে 3টা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। বাকি 4টা পড়ার দায়িত্ব তোমাদের, বুঝছো? দেখো, আমি যদি রাশিকে ভাগ করি তো মৌলিক রাশি হিসেবে ভাগ করলে, মৌলিক রাশি যেহেতু 7টি, তার মধ্যে মৌলিক রাশি আমি নিলাম, মৌলিক রাশি নিলাম 3টি, মৌলিক রাশি নিলাম 3টি। একটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে ভর, আরেকটা কি হচ্ছে সময়। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর আর সময়। তো এই দৈর্ঘ্য, ভর আর সময়, দেখো দৈর্ঘ্য, ভর আর সময়। তো মৌলিক রাশিকে মৌলিক রাশি আমি 3টা নিলাম, দৈর্ঘ্য, ভর আর সময়। এদের একক, সরি এদের প্রকাশ, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ঠিক আছে, প্রকাশ, তারপরে হচ্ছে একক, একক, তারপরে হচ্ছে মাত্রা। এই 3টা জিনিস আমাদের লাগবে। দেখো, দৈর্ঘ্য কি লিখছি? দৈর্ঘ্য, সময়, ভর আর সময়। দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এল দ্বারা। কি দ্বারা? এল দ্বারা। কারণ কি? লেন্থ, লেন্থ থেকে দৈর্ঘ্য আসছে, এল দ্বারা দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। অথবা এস দ্বারা। কারণ কি বলতো? এস টা আমরা জানি সরণ, এস টি কি জানি? সরণ, সরণ। তো এস টা যদি সরণ হয় তো এলটা কি? দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যটা তো একটা সরণ নাকি? এই কারণে আমরা এল বা এস দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে দেখো, ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এম দ্বারা। ঠিক আছে, কেন? এম অর্থ ম্যাস, এম কি? ম্যাস, এম এ এস এস, ম্যাস মানে কি? ভর, ম্যাস মানে ভর। তারপরে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, কারণ কি? সময় টি অর্থ টাইম। এবার দেখবা যে এই যে একক আমরা বানাবো, এখানে একটু কনফিউশন হয়। দেখো, একক যখন আমরা বানাবো, দৈর্ঘ্যের একক কি? আমরা বলি না 5 মিটার একটা স্কেল দাও, অথবা 5 সেন্টিমিটারের একটা স্কেল দাও। তো এখানে আমরা কি করতেছি বলতো? একক হিসেবে কি ব্যবহার করতেছি? মিটার ব্যবহার করতেছি, তাই না? দৈর্ঘ্যের একক কি ব্যবহার করতেছি? মিটার। এবং এই এককগুলো সবসময় এসআই একক হয়। কি একক? এসআই ইউনিট, ইউনিট, এসআই ইউনিট। বুঝছো? এই এককগুলো আমরা ফিজিক্সে করবো এসআই ইউনিট। তো দেখো, দৈর্ঘ্যের এসআই একক কি হবে? দৈর্ঘ্যের এসআই একক হবে মিটার, এম। আর ভরের এসআই একক কি হবে? কেজি। ঠিক আছে, আর সময়ের এসআই একক কি হবে? সেকেন্ড। ওকে, তারপর দেখো, আমরা যখন মাত্রাতে চলে যাবো, দ্রুত দেখো, এবং সাধারণ পড়াশোনা সবাই জানি, একটু শুধু ঝালাই করে নিতেছি তোমাদেরকে। দৈর্ঘ্যের মাত্রা কি হবে বলতো? দৈর্ঘ্যের মাত্রা, এই যে দেখো, এটা একটা সহজ বুদ্ধি। প্রকাশ যেটা দিয়ে করা হয় তার বড় হাতের অক্ষরটা নিলেই হয়, কারণ মাত্রা সবসময় কি জানো? যেমন আমি যদি বলি যে সরণের মাত্রা কি? সরণ এর দ্বারা প্রকাশ করা হয়। এবং অথবা যদি আমি বলি ভরের মাত্রা, ভরকে তো এম, এম দ্বারা প্রকাশ করা হয়। কারণ কি? ভরের মানে ভরের যে ইংলিশ আছে এটার নাম হলো ম্যাস, আর এই ম্যাসের এমটা হচ্ছে বড় হাতের এম নিলেই আমরা মাত্রা পেয়ে যাই। কিন্তু মাত্রা বসানোর সময় আমাদের একটা খেয়াল রাখতে হবে যে আমি এখন কার মাত্রা বসাচ্ছি? দৈর্ঘ্যের। দৈর্ঘ্য তো লেন্থ, লেন্থ থেকে দৈর্ঘ্য আসছে, তার মানে এল। ঠিক আছে, শুধু এল লিখলেই মাত্রা হবে না, এইটা আমরা এই জায়গায় ভুল করি। এখানে আমরা কি করতে হবে? আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে ভরের মাত্রা কি? তাহলে তো প্রকাশ করে এম দ্বারা, তার মানে ম্যাস, ম্যাসের বড় হাতের এম। বুঝছো? প্রকাশের সময় ছোট হাতের আর মাত্রা হচ্ছে বড় হাতের, তারপরে হলো থার্ড ব্র্যাকেট। ওকে, মনে থাকবে তো সবার? অনুরূপ ভাবে সময় টি, টাইম, তার মানে এর মাত্রা হবে টি, বড় হাতের টি, সেটা থাকবে থার্ড ব্র্যাকেটে। বুঝছো? এখন শোনো, তোমরা যে এই পেজটা লিখলে না, যারা আমার সাথে লিখতেছো বা লিখবা পরবর্তীতে, যারা এই ক্লাসটা দেখে লিখবা, তারা সম্পূর্ণ এই পেজটা ফাঁকা রাখবা। বুঝছো? যদি শুরু থেকে শুরু করো অবশ্যই ফাঁকা রাখবো বাকি অংশটা। আর যদি তোমরা একটা কাজ করো, মনে করো যে মাঝ থেকে শুরু করছো, যে শেষ হয়ে গেছে, তো পরের পেজটা ফাঁকা রাখবা, কারণ পরের পেজে আমি আরো অনেক কিছু পড়াবো যেটা তোমাদের এইটার সাথে লিখতে হবে। বুঝছো? আশা করি যারা ক্লাস করতেছো তারা আমার কথাটি বুঝতে পারছো। যারা একটু লিখছো প্রথম পেজের মনে করছো এটা আমার পেজ, ঠিক আছে, এই অংশটার মধ্যে এটা লিখছি, তো এই অংশ রেখে দিব, বাকি অংশ ফাঁকা রাখবো, পরের পেজে চলে যাব নেক্সট লেখার মধ্যে। আর যদি নিচের অংশ লিখে থাকি যে নিচে আর ফাঁকা নাই, তাহলে পরের পেজটা ফাঁকা রাখবো। ওকে, ওকে। আর যারা স্ক্রিনশট তুলতে চাচ্ছ স্ক্রিনশট তুলে নাও। দেখো তো লাইভে কজন আছে, পুরো কমেন্ট। গুড। দেখো, সো আমরা এটা জানলাম। তো রাশি পরিস্থিতি সম্পর্কে আমরা জানলাম, আরো অনেক প্রকার রাশি আছে যেগুলোর আমরা পরিস্থিতি পরে এই যে নিচে যেখানে ফাঁকা রাখতে বলছিলাম এখান থেকে আমরা জানবো। সবাই মাথাটা একটু ফ্রেশ করে নাও, ফ্রেশ করে নিয়ে ক্লাসে বসো।
বুঝছো? আর যারা পরবর্তীতে দেখবা তারা অবশ্যই ক্লাসগুলো তোমাদের জন্য, বুঝছো? এখানে কোনো আনন্দ দেওয়ার জন্য সবকিছু হচ্ছে না। আমরা যে আমাদের সময় ব্যয় করে তোমাদের জন্য কাজ করতেছি, এটা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য না, বুঝছো? আনন্দ দেওয়ার জন্য না, তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর যে আনন্দটা পাবা ওইটা দেওয়ার জন্য। সুতরাং আনন্দ পাওয়ার জন্য আমরা, আনন্দ তোমাদের দেওয়ার জন্য আমরা পড়াচ্ছি না, না তোমাদের কাছে আমরা ফিডব্যাক পাওয়ার জন্য পড়াচ্ছি না। কথা বুঝছো? আমরা যে এই যে অক্লান্ত পরিশ্রম, এই যে নিজেদের পড়াশোনার ফাঁকে ফাঁকে টাইম বের করে তোমাদেরকে এই যে এত, আমার পিছনে আরো দুইজন আছে, তারা এই কাজগুলো করতেছে, এই সেট আপ তৈরি করতে অনেক সময় লাগে। তো এগুলোর পিছনে তোমাদের একমাত্র উদ্দেশ্য থাকা কি, আমাদের উদ্দেশ্য কি, আমরা তোমাদেরকে কিছু দিতে চাই, আর তোমাদেরকে আন্তরিকতার সাথে সেইটা গ্রহণ করতে হবে। ঠিক আছে? দেখো, দেন আমরা শিখবো এবার কি, দূরত্ব ভার্সেস সরণ। এখন দেখো, দূরত্ব ভার্সেস সরণ, দেখো আমরা দুইটা অলরেডি পড়ছি, তাই না? 3 নম্বরে আছি আমরা। দূরত্ব ভার্সেস সরণ কি, আমরা জানি যে দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি, সরণ কি ভেক্টর রাশি, এবং কেন ভেক্টর রাশি, কেন স্কেলার রাশি, এগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, আমরা এর আগেই পড়লাম ভেক্টর কি, ভেক্টর যে রাশি প্রকাশ করার জন্য মান প্লাস দিকের প্রয়োজন হয়। যেমন আমি এখানে আছি, দেখো তো এইদিকে দেখো, মনে করো যে আমার এইটা হচ্ছে পশ্চিম দিক, এইটা পূর্ব দিক, ঠিক আছে? আমার হেডটা মানে আমার তীর চিহ্ন বোঝাচ্ছে, ঠিক আছে? এই তীর চিহ্নটা আমি এদিক দিয়ে একটা বল প্রয়োগ করলাম, এত দূর গেল। তো এই যে মার্কারটা আছে, এই মার্কারটা দেখো, দেখা যায়? হ্যাঁ, গুড। এই মার্কারটাকে আমি যখন একটা বল প্রয়োগ করলাম, তখন মার্কারটা একটু এদিকে আসলো, তাই না? তো আমি ভাবলাম যে এখানে 20 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার দূরে গেছে, একটু সরে গেছে। এখন সরে গেছে কোন দিকে, শুধু যদি আমি 20 সেন্টিমিটার লিখি তাহলে ওটা কি স্কেলার রাশি। আর যদি বলি 20 সেন্টিমিটার সরে গেছে কোন দিকে, পশ্চিম দিকে, তাহলে এটা কি হবে, এটা হবে ভেক্টর রাশি। বুঝছো? মান দিয়ে শুধুমাত্র মানে জিনিসটার মানে একটা ফরম্যাট বোঝায়, বা দিক দ্বারা আমরা ভেক্টর রাশি বোঝাবো। ঠিক আছে? দেখো, সো যেহেতু দূরত্ব ভার্সেস সরণ আমরা পড়বো, খুব দ্রুত পড়বো, এগুলো আমরা সবাই জানি। দূরত্ব ভার্সেস সরণ, ঠিক আছে? দেখো, এই যে দেখো, আমি একটা সুন্দর একটা চিত্র অঙ্কন করবো, যদি আমার চিত্র সুন্দর হয় না, এখান থেকে আমি দেখলাম এই যে এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে একটা মানুষ যাবে। সো সে একজন গেল সোজা বরাবর, একদম সোজা নাক বরাবর, বুঝছো? নাক বরাবর বলতে বুঝো তো, একদম সোজা বরাবর গেল, এ থেকে বি এর দিকে সোজা বরাবর গেল। আরেকটা মানুষ কি করলো, এই যে এইভাবে গেল, ঠিক আছে? একটু অন্য রাস্তা দিয়ে গেল, এই যে এই রাস্তা দিয়ে গেল। আরেকটা মানুষ দেখো তো কিভাবে গেল, এই যে দেখো পেছানো 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 জিলেবির পেছাা, এই যে আসি পৌঁছাইলো। বুঝছো? তাহলে আমরা এই জায়গা থেকে আমরা শিখবো কি বলো তো? এখানে এখন তোমরা বলবা দূরত্ব কোনটা, সরণ কোনটা। শোনো, দূরত্ব অতিক্রান্ত পথ, সরণ অতিক্রান্ত পথ। এখন দূরত্ব আর সরণের মধ্যে আমরা পার্থক্য কেমনে করব? দেখো, দূরত্ব যদি আমি লিখি, সংজ্ঞা লিখলাম না, সংজ্ঞা পড়ে নিবা, হ্যাঁ? আমি মুখ দিয়ে বলবো, একটু ভিডিও আটকায় পড়ে নিবা ইউটিউবে। দূরত্ব কি, কোনো কিছু বা কোনো একটা বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে কোনো পথে গেলে তার পথের দৈর্ঘ্যটা কি, দূরত্ব। বুঝছো? যে কোনো পথ, বুঝছো? যে কোনো পথ। আর সরণ কি বলতো? সরণ হচ্ছে আদি বিন্দু। দেখো, আদি বিন্দু এ কি বলতো? আদি বিন্দু, আদি মানে শুরু বিন্দু, আদি বিন্দু। আর বি কি, শেষ বিন্দু, ঠিক আছে? শেষ বিন্দু, বি কি শেষ বিন্দু। তো এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যাওয়ার জন্য যে কোনো পদ্ধতি ইউজ করি আমরা, যেমন এই যে এইটা একটা পথ ইউজ করলাম, তারপর মনে করছে এই যে এইটা একটা পথ ইউজ করলাম, তাই না? আরো ঘিসির মিছিল মেলা পথ ইউজ করতে পারবো। দেখো একটু দেখাই দেই, লাল মার্কারটা কই, হ্যাঁ একটু, হ্যাঁ গুড। দেখো, আরো আমরা বিভিন্ন পথে এই যে মানে অনেক দূরে ঘুরতে আসে, বাংলাদেশ শেষ, হ্যাঁ যা এই যে বিপুল ছিলাম। বুঝছো? এই যে বাংলাদেশ শেষ করলাম, এই বাংলাদেশ শেষটাও কি হবে, দূরত্ব হবে। কি হবে? দূরত্ব হবে। আর সরণ কি, সরণ একমাত্র একটাই হতে পারে, সেটা হচ্ছে যে এই বিন্দু থেকে ডিরেক্ট তোমার কোন বিন্দুতে, এই বিন্দুতে আসা, এটা হলো সর্বনিম্ন পথ। তাহলে দূরত্ব সিরিয়াসলি বলতো, দেখো দূরত্ব হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যাওয়ার জন্য যে কোনো পথ। কি পথ? যে কোনো পথ। কে ভুলবা? বলো, ভালো করে বলো। আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যাওয়ার জন্য যে কোনো পথ কি, দূরত্ব। আর কি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে মানে সর্বনিম্ন যে পথে যাওয়া যায়, সর্বনিম্ন যে সরলরেখা বরাবর, সর্বনিম্ন সরলরেখা বরাবর যে পথে যাওয়া যায়, এই পথকে কি বলা হয়? এই পথকে বলা হয় কি, এই যে সরণ বলা হয়। তার মানে আমরা এখানে দুইটা টার্ম পাচ্ছি, একটা হচ্ছে সর্বনিম্ন পথ আর একটা সরলরেখা বরাবর।
সর্বনিম্ন সর্বনিম্ন পথ পথ প্লাস সরলরেখায়, তাই না? অবশ্যই সরলরেখা ছাড়া তো কখনো সর্বনিম্ন হবে না। সরলরেখা বরাবর যারা দেয় সেটা হচ্ছে দূরত্ব, সেটা হচ্ছে সরণ। এখন দেখো, তাহলে আমরা দূরত্ব হচ্ছে সরণের কাহিনী জানলাম। এই লেকচারের সর্বশেষে আমরা এই দূরত্ব আর সরণ সম্পর্কিত একটা ম্যাথ করব। কি করব? এটা ম্যাথ করব। এই ম্যাথ যারা আমার মানে সঠিক অ্যান্সার দিতে পারবে বা এই আমার লাইভেই বুঝতে পারবে, বুঝবো যে সে এ প্লাস পাওয়ার যোগ্য, সে গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্য। দেখি কি করা যায়। তার মানে আমাদের এই সম্পর্কিত একটা ম্যাথ বাকি আছে, বুঝছো? দেখো তো নিচে লিখছি, এই দেখো গতি রিলেটেড একটা ম্যাথ বাকি আছে। এই গতি রিলেটেড ম্যাথের মধ্যে আমরা দ্রুত আর সরণের ম্যাথটাও করব। দেখো, সো আমি এগুলো সব মিশিয়ে দিলাম। আমাদের পরের চ্যাপ্টার কি? পরে দেখো আমরা রাশি পার হয়ে গেছি, তাই না? দেখো আমরা 4 নম্বরে চলে আসছি, আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। শোনো, দ্বিতীয় অধ্যায়ে আমাদের প্রথম অধ্যায়ে আরো কিছু ইয়ে আছে, দেখি একটু বলি দেই। শোনো, এখানে আমি এই যে এখনো এই যে রাশি যে আসলো, তাই না? যতগুলো রাশি সম্পর্কে আলোচনা করলাম না কেন, সবগুলো প্রায় 6টা 7টা রাশি সম্পর্কে আজকে আলোচনা করব। তার একবারে শেষে গিয়ে দেবো আমি এই রাশির প্রত্যেকটা রাশির দৈর্ঘ্য কেমন, সরি প্রত্যেকটা রাশিকে প্রকাশ করা হয় কি কিভাবে, প্রত্যেকটা রাশির ইউনিট অর্থাৎ একক কি, প্রত্যেকটা রাশির মাত্রা কি, বুঝছো? এই 3টা জিনিস আমি আলোচনা করব। তাই ধৈর্য সহকারে বসে থাকো ক্লাসটাতে একটু। দেখো, সো আমরা এখন যাবো দ্বিতীয় অধ্যায়ে, তারপরে আবার আসবো ওখানে। দেখো, তো দ্বিতীয় অধ্যায়ে গতি সম্পর্কিত আলোচনা। এখন গতি কি? আমাদের অধ্যায়ের নামে গতি, অধ্যায়ের নাম কি? গতি, তাই না? গতি, গতি বা মোশন, PION, মোশন। এখন দেখো, গতি বা মোশন, তো গতির মধ্যে আমি যে সিলেক্টেড কিছু ইয়ে রাখছিলাম সেটা হচ্ছে স্থিতি ও গতি, এই জিনিসটা, তাই না? দেখো, গতি আমরা কখন বুঝবো? শোনো তো, এই বস্তুটা স্থির আছে, আমি দেখতেছি স্থির আছে, যখন এটাকে আমি মারলাম এটা একটু গতিপ্রাপ্ত এদিকে হলো, তখন না এটা গতিশীল, তাই না? তো আগে আমাদের গতি বুঝতে গেলে অবশ্যই আগে আমাদের স্থিতি বুঝতে হবে, তাই না? আমি দাঁড় হয়ে আছি, এটা তো আমাকে দেখতেছে একজন, তোমাদের মাহিন ভাইয়া দেখতেছে আমি দাঁড় হয়ে আছি এখানে, তাই না? যখন আমি একটু হাঁটলাম তখন তোমার মাহিন ভাইয়া কি বুঝলো যে না এটা হচ্ছে গতি, একটু গতিপ্রাপ্ত হয়েছে। সুতরাং যেমন দিনের পরেই তো রাত আসে, আর রাত যখন শেষ হয় তবেই তো দিন আসে, তাই না? মানুষের জীবনটাও এরকম। আবার দেখো ম্যাথেও ফিজিক্সেও এইরকমের জিনিস ব্যাপার সবাই দেখাচ্ছে। তার মানে কি, আমরা গতি আলোচনা করার সময় অবশ্যই আগে স্থিতি আলোচনা করতে হবে, তারপর না গতি আলোচনা করতে হবে। এখন স্থিতি কি? স্থিতি আমি মুখে বলতেছি, দেখো স্থিতি আর গতি সম্পর্কে আমাদের জানতে হবে। স্থিতি, এই লেখাটা ভালো করে হয়, দেখো তো এই কালিতে, স্থিতি আর কি গতি, ঠিক আছে? শোনো, স্থিতি বুঝতে গেলে আমাদের টার্ম লাগবে দুইটা। একটা হচ্ছে সময়ের সাপেক্ষে, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে ও সরি, সময়ের সাথে সাথে কোন বস্তুর, শোনো সময় লাগবে প্রথম কি? সময়, সময়ের সাথে সাথে প্লাস কোন বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন মানে কি? নড়াচড়া, অবস্থানের পরিবর্তন, পরিবর্তন যদি এই দেখো বড় করে না হয়, বুঝছো? না হয় তাহলে কি? এই যে কোটেশন মার্কের মধ্যে লিখলাম না হয়, তাহলে কি হবে? স্থিতি হবে। আর সময়ের সাপেক্ষে আবার লিখতেছি, দেখো সময়ের সাপেক্ষে, সাপেক্ষে, সময়ের সাপেক্ষে যদি, সময়ের সাপেক্ষে প্লাস অবস্থানের পরিবর্তন যদি, যদি যদি হয়, কি হবে? হয়, বুঝছো? এটা না হয় পরিবর্তন, দেখো সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, ওই অবস্থানের পরিবর্তন এখানে ডট চিহ্ন দিয়ে বোঝালাম। অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে হবে গতি, আর যদি না হয় তাহলে কি হবে? স্থিতি। এখন আমরা জানবো, একটু সবাই বুঝছো তো স্থিতি আর গতি কি? খুব সহজ। দেখো, গতি আমাদের কয়েক প্রকারের গতি আছে, ঠিক আছে? আমরা শুধু প্রকারভেদ গুলো জানবো, এগুলো সম্পর্কে সৃজনশীল কম আসে, বুঝছো? দেখি, গতি হচ্ছে কয়েক প্রকারের, কয় প্রকার? 1 নম্বরে মনে হয় কালো পেনটাই বেশি ইউজ করা দরকার না। দেখো, গতি 1 নম্বরে কি আছে? 1 নম্বরে মানে সরল, সরল রৈখিক গতি, না? সরল রৈখিক গতি। 2 নম্বরে পর্যাবৃত্ত গতি, নাকি? সরি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তারপরে 3 নম্বরে মনে হয় আসতেছে, দেখো 1 2 3, 3 নম্বরে চলন গতি। তারপরে 4 নম্বরে আসতেছে আমাদের
পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। তারপরে 5 নম্বরে লাস্টেরটা আমাদের সরল সন্ধিত স্পন্দন গতি, সরল সন্ধিত স্পন্দন গতি, তাহলে বই খুব সুন্দরভাবে লেখা আছে, শুধু পড়ে নিলে হবে, বুঝছো? সাধারণত তোমাদের বইয়ে এই 5টা গতির আলোচনা করা আছে। একটা হলো সরলরৈখিক গতি, একটা ঘূর্ণন গতি, পরেরটা হচ্ছে চলন গতি, তারপর একটা পর্যায়বৃত্ত গতি, এবং শেষেরটা কি সরল সন্ধিত স্পন্দন গতি, বুঝছো? অথবা স্পন্দন যদি তুমি নাও লেখো তাহলে সরল সন্ধিত গতি। তাহলে আমরা গতির লেকচার প্রায় শেষের দিকে আসলাম, মানে গতি সম্পর্কিত যে আংশিক যে আলোচনাটা ছিল একটু। এখন আমরা ফিরে যাব আবার ওই রাশিগুলো নিয়ে, বুঝছো? আবার কোথায় ফিরে যাব? রাশিগুলো নিয়ে দেখি। তারপর আমাদের নেক্সট টপিক, দেখো আমাদের টপিক অলরেডি অনেকগুলো শেষ, একটু ধৈর্য ধরো, শেষ হবে। হ্যাঁ, বেগ এবং দ্রুতিতে চলে যাব। দেখি আমাদের পরবর্তী যে স্লাইডটা আছে, এই স্লাইডে দেখো, 1 মিনিট একটু মনোযোগ দাও, শোনো। বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, বল, এই পাঁচটা যে রাশি আছে, বুঝছো? এই 5টা যে রাশি আছে, এই 5টা রাশির আমরা আদ্যপন্ত এখন শিখবো, এবং শেখার পরে ওই যে ফাঁকা রাখলাম যে 3টা লেখার পরে দৈর্ঘ্য, ভর, সময়, মনে আছে? এই যে দৈর্ঘ্য, ভর, সময় যে নিচে ফাঁকা রাখছিলাম, তার নিচে যে আগে একবার রাফ করি আমরা এমনিতেই, তোমরা ওই খাতার নিচে এটা লিখবা, বুঝছো? এগুলো লিখবা। তাহলে এখন দেখো আমাদের বেগ সম্পর্কে আলোচনা করা লাগবে। দেখো একটা দেখো আগে বেগ লিখি। বেগ সম্পর্কে আমরা আলোচনা করতেছি। বেগ কাকে বলে বলো তো? সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট দিকে, দেখি, কারণ দ্রুতি যেহেতু আছে আমাদের এখানে, এই দিক আমাদের উল্লেখ করতে হবে। কারণ কি বলতো, বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি কি স্কেলার রাশি। কারণ দূরত্ব থেকে আসছে দ্রুতি, এদিকে দেখো দূরত্ব থেকে কি আসছে? দ্রুতি। আর সরণ থেকে কি আসছে বলতো? এগুলো বেসিক আমাদের জানা লাগবে, পরবর্তী ক্লাসে লাগবে। সরণ থেকে কি আসছে? দ্রুতি, বেগ, তাই না? সরণ থেকে আসছে আমাদের বেগ, বুঝতে পারছো? দূরত্ব থেকে দ্রুতি, সরণ থেকে বেগ। আর দূরত্ব কি? দূরত্ব তো স্কেলার, তাই না? স্কেলার। আর সরণ কি? ভেক্টর। ভেঙে পড়াচ্ছি একটু আজকের ক্লাসটা, একটু যারা ভালো পারো তারা একটু মনোযোগ সহকারে দেখো, আর যারা একটু দুর্বল আছো, তোমরা মনে করো যে এগুলো তোমাদের গ্যাপ আছে, এগুলো বেসিক, বুঝছো? যেগুলো একটু মনে করো যে তোমাদের গ্যাপ আছে, তোমরা অবশ্যই জিনিসগুলো কি করবা, নিজেদের মধ্যে বেশি চর্চা করবা। আর যারা পারে তারা তো একবার দেখলেই হয়ে যাচ্ছে, তাই না? দেখো, তো বেগ যখন করবো তখন আমাদের কি আলোচনা করা লাগবে? ভেক্টর রাশি আলোচনা করা লাগবে। আর ভেক্টর রাশি কি আছে? দিক আছে, অবশ্যই দিক উল্লেখ করা লাগবে, কথা বুঝছো? ভেক্টর রাশি মানে কি? দিক, আর দিক অবশ্যই উল্লেখ করা লাগবে। এখন দেখো, তাহলে আমরা লিখলাম বেগের সংজ্ঞা, নির্দিষ্ট দিকে, আগে লিখবো নির্দিষ্ট, যাতে ভুলে না যাই। নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে, হ্যাঁ, নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে বেগ বলে, বুঝছো? দেখো, নির্দিষ্ট দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? বেগ বলে। এখন একটা মারাত্মক কথা লিখে নি ভাই, লাল কালি দিয়ে 4টা-5টা স্টার দিয়ে, বুঝছো? আমি 3টে দিলাম, আমার কাছে এই 4টা দিলাম, দাও 4টা স্টার দিয়ে লিখবা। যার সাপেক্ষে বলবে, আবার বলতেছি, যার সাপেক্ষে বলবে তাকে, যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, তার সাপেক্ষে, যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে তাকে সেটি দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। দেখো, যার
সাপেক্ষে দেখা যায় এই কালিতে পরিবর্তনের হার বলবে তাকে পরিবর্তনের হারকে নাকি বলবে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। তার পরিবর্তন বলবে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। এই শোনো, মানে এটা যে কত বড় স্টার মার্ক দিব আমি নিজেও খুঁজে পাই না, কারণ এটা বলা চলে মানে এই সূত্রকে মানে যে সংজ্ঞাকে সূত্রের মধ্যে কনভার্ট, সংজ্ঞা টু সূত্র। আমরা একটা সংজ্ঞা জানি, ত্বরণের সংজ্ঞা জানি, বেগের সংজ্ঞা জানি, কিন্তু ওই সংজ্ঞা থেকে আমরা সমীকরণটা নিয়ে আসতে পারতেছি না, তাই না? যেমন আমরা বলের সংজ্ঞা জানি, কিন্তু বলের সংজ্ঞা থেকে সমীকরণ নিয়ে আসতে পারতেছি না। ত্বরণের সংজ্ঞা জানি, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা সমীকরণ আনতে পারতেছি না, তাই না? অথবা সমীকরণ আসে আমরা সংজ্ঞা দিতে পারতেছি না। এফ সমান এম এ, বল এফ সমান এম এ, কিন্তু বল কাকে বলে এটা আমরা জানি না, তাই না? এই ক্ষেত্রে তোমাদের এই কথাটা মানে একটা মহাগ্রন্থের মতো কাজে দেবে, বুঝছো? মহাগ্রন্থের একটা উক্তির মতো কাজে দেবে। দেখো, যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে বা পরিবর্তনের কথা বলবে, যার সাপেক্ষে পরিবর্তনের কথা বলবে তার পরিবর্তনকে দেখো মনোযোগ দেওয়া লাগবে, তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে, এদিকে দেখো নির্দিষ্ট দিকে এটা তো আমাদের কাজ নাই, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি বোঝানোর জন্য। আর সময়ের সাপেক্ষে কার সাপেক্ষে বলো, বলো সময় টি এর সাপেক্ষে, তাই না? সময়ের সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে কার পরিবর্তনের কথা বলছে দেখো, পরিবর্তন আর সাপেক্ষ এই জিনিস দুটো জিনিস ফাইন্ড আউট করা লাগবে এই জায়গায়, বুঝছো? দেখো অবস্থানের পরিবর্তনকে বেগ বলে, তাই না? একটু ইয়েটা নিচে নাও লাগবে। দেখো অবস্থানের পরিবর্তনকে কি বলে, বেগ বলে। তাহলে দেখো তো বেগ বলে, তা বেগ আমরা তো লিখবো, তাই না? বেগ ভি সমান আমরা কি জানি, ভি সমান এবার লিখবো, কি লিখবো? এই দেখো যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, এই যে সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, তাই না? তার পরিবর্তনকে কার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন কি আমরা অবস্থানের পরিবর্তনকে এতক্ষণ থেকে সরণ অথবা দ্রুত অথবা সরণ বলে আসতেছি। নির্দিষ্ট দিকে হলে সেটা সরণ, আর নির্দিষ্ট দিকে না হলে যে কোনো দিকে হলে সেটা কি দ্রুত, মনে রাখবা। নির্দিষ্ট দিকে হলে সরণ, নির্দিষ্ট দিকে না হলে দ্রুত। তো এখানে যেহেতু অবস্থানের পরিবর্তনটাকে আমরা দ্রুত আর সরণ বলতেছি, সুতরাং এখানে দেখো অবস্থানের পরিবর্তনকে আমরা কি লিখবো, অবস্থানের পরিবর্তন কি লিখবো, এস লিখবো, তাই না? এস সমান কি সরণ, এস সমান কি সরণ বাই কি, কারণ এটা নির্দিষ্ট দিকে, এখানে দ্রুত নেওয়া যাবে না, তাই না? এস বাই কার পরিবর্তন, এই দেখো কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে বেগ বলে, অবস্থানের পরিবর্তনকে ভাগ দিলাম, তাই না? এই দেখো যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে তার পরিবর্তনকে কার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন কি s2 - s1, ওকে, s2 - s1 ডিভাইডেড বাই তার মানে কার সাপেক্ষে বলছে, সময়ের সাপেক্ষে, তাই না? এই যে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে, কি দ্বারা ভাগ করতে হবে, সময়ের সাপেক্ষ দ্বারা ভাগ করতে হবে। আর সময়ের সাপেক্ষ দ্বারা ভাগ করা মানে টি দ্বারা ভাগ করা, বুঝছো? এখন তোমরা বলতে পারবা যে আমরা তো জানি ভি সমান এস বাই টি, s1 - s2, এইটা বাই টি দিলেন কেন? কারণ দেখো তোমাদের একটু সুন্দরভাবে জিনিসটা বুঝতে হবে, এখান থেকে কোশ্চেন করে কিন্তু আমরা বুঝি না। দেখো অবস্থানের পরিবর্তনের কথা বলছে, অবস্থানের কথা কি বলছে না, অবস্থানের কথা বলে নাই, বলছে অবস্থানের পরিবর্তন আমরা কেমনে বুঝবো বলো তো? অবস্থানের পরিবর্তন দেখো, মনে করো যে একটা আমি পরিবর্তন বুঝবো, আমার কাছে 10টি আম আছে, আর মাহিন ভাইয়ের কাছে 5টি আম আছে। এখন মাহিন ভাই বলতেছে যে সুমন ভাই আপনি আমাকে আপনার থেকে 5টি আম দিয়ে দেন, তাই না? বা আপনার আমের থেকে আমার আমের পার্থক্য করে দেন, তাহলে দেখো তো আমাদের কত থাকবে, 5 থাকবে না? কিন্তু 5টি শেষে কি থাকবে, আম থাকবে না? আম তো থাকবে নাকি? তার মানে এই যে এস ও সরণ, এই যে s2 ও সরণ, s1 ও সরণ, এই যে 10টিও আম 5টিও আম, ফলাফল 5টি সেটাও আম, এই বুঝছো? এই দেখো ভালো করে দেখো, আমের খেলা, 10টি আম 5টি আম এবং অবশিষ্ট যেটা সেটাও 5টি আম,
আম আর আম, তার মানে কি হবে, এই যে দেখো, তার মানে যে স্মরণ, এই যে স্মরণ 2 থেকে স্মরণ 1 বাদ দিলে, আরে স্মরণে স্মরণে স্মরণ, তাই না, স্মরণ 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 সব বাদ, সবে মিলি একটা স্মরণ, বুঝছো তো? তার মানে আমরা কি লিখতে পারবো এখানে, এই যে দেখো, তাহলে আমরা কি লিখতে পারবো, একটা স্মরণ লিখতে পারবো ডিভাইডেড বাই টি। তার মানে পার্থক্যটা তো একটা স্মরণে আসবে, তাই না? 10টা আম থেকে 5টা আম বাদ দিছি, আমার কাছে যে 5টা আম থাকে ওই 5টা তো আমিই থাকবে নাকি, ওটা তো আর কলা হয়ে যাবে না, সেই কারণে আমরা এখানে এস বাই টি লিখতে পারি, বুঝছো? তাহলে ভি সমান এস বাই টি আমরা পাইলাম। কিভাবে পেলাম আর একবার, এই যে এই জাদুটা মাথায় রাখতে হবে, কয়েকবার করে লিখবা খাতায়। যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। কার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, দেখো সময় সাপেক্ষে পরিবর্তনের হার বলছে, এই যে সময় সাপেক্ষে সময় দ্বারা ভাগ, তারপরে কি বলছে, পরিবর্তনের হার বলবে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। তার পরিবর্তনকে বলতো, তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। পরিবর্তন কার, অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন কি s2 - s1 ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল s বাই t। কারণ কি, এই যে আম আম বিয়োগ করলে আমে পাওয়া যায়, স্মরণ স্মরণ বিয়োগ করলে স্মরণে পাওয়া যায়, তাহলে আমরা পেলাম কি, v ইজ ইকুয়াল s বাই t। দেখছো, আমরা যে আমি যে তোমাদের বেগ পড়াইতে চাইলাম, এই বেগটা আমরা কিভাবে বুঝলাম বলো তো? এই যে দেখো, আমরা সংজ্ঞা লিখলাম বেগের, তারপরে কিভাবে এই সংজ্ঞা থেকে কিভাবে মানে ইয়াতে কনভার্ট করা যায়, তোমাদের মনে করো সমীকরণে কনভার্ট করা যায়, এইটা আমি লাল কালি দিয়ে খুব সুন্দরভাবে লিখে দিছি, তাই না? এই লেখাটা আমি মিশাবো না, প্রত্যেকটা জিনিস এই লেখার মধ্যে পড়ে যাবে। দেখো, এই যে দেখো, এই লেখাটা আমি মিশাবো না, এই লেখার উপরে আজকে ক্লাস। দেখো, তো আমরা বেগ তো বুঝলাম, এরপর যদি আমাদের কি আছে, দ্রুতি আছে, তাই না? বেগ আর দ্রুতির মধ্যে তোমরা পার্থক্য কি জানো বলো তো? এটা কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, শুধু দ্রুতি দ্রুতি পড়বো। তো বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট দিকে না, শুধুমাত্র নির্দিষ্ট দিকে হবে না, এখানে হবে যে কোনো দিকে। কি হবে, যে কোনো দিকে। দেখো, যে কোনো দিকে, যে কোনো দিকে সময়ের সাপেক্ষে কোনো কিছু অবস্থার পরিবর্তনকে বলা হয় দ্রুতি, বলা হয় দ্রুতি বলা হয়। কিন্তু বেগ আর দ্রুতি একই জিনিস, বুঝছো? দ্রুতি টু বেগ দ্রুতি কি, হ্যাঁ, বেগ আর দ্রুতি দুটো আমাদের কি বোঝায়, বেগে বোঝায়, দিক আছে, আমরা যদি দিক বিবেচনা না করি তাহলে ওর সমীকরণ এটা। অর্থাৎ দেখো, এই যে ভি সমান আমরা ধরলাম দ্রুতি, ভি সমান কি দেখা যায়, s2 - s1। কারণ কি, এই যে অবস্থানের পরিবর্তনকে বলছে, তো অবস্থানের পরিবর্তন তো s2 - s1 হবে, আর কার সাপেক্ষে বলছে, সময় সাপেক্ষ, সময় দিয়ে ভাগ দিলাম s বাই টি। সুতরাং বেগ আর দ্রুতির, দেখো বেগ আর দ্রুতির সমীকরণ কোনটা, একই সমীকরণ, তাই না? বেগ বেগ বা দ্রুতি ইকুয়াল কি লেখা যায়, s বাই টি। বেগ বা দ্রুতিকে আমি একত্রে ভি দ্বারা প্রকাশ করলাম, ইকুয়াল কি লেখা যায়, s বাই টি। তার মানে আমরা একটা ফর্মুলা পাইলাম। তারপরে দেখো, এরপরে আমাদের কি আছে, ত্বরণ আর মন্দন আছে, তাই না? ত্বরণ মন্দন পড়লে, আর বলটা তো আমরা এমনিতে আলোচনা করব। দেখো, সো এর ভিতরে পর্যন্ত আমাদের সবাই হয়েছে, এই যে লাল কথা বাদ দিয়ে আমি সবকিছু মিশাই দিব এখন, বুঝছো? দেখো, কারণ এই লাল জিনিসে আসল, লালে আসল, এখানে সব মিশাই দিব না, গুড। এই লাল লাল কথাটাই আসল, মুখস্থ করে নিবা কথাটা। তোমরা শুধুমাত্র এখানেই না, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মানে অনার্স লাইফ পর্যন্ত এই এই কথা কাজে লাগবেই। এটা বিশাল থিওরি, যদিও বা কার কাছে আমি এই থিওরি পাইছি আমার নিজেরও জানা নাই, তবে আমার মাথায় আসছে দেখি আমি লিখছি। তারপরে আমরা কি পড়াবো, ও সরি এখানে না, ও দ্রুতি গেল, আমাদের বেগ দ্রুতি গেল। দেখো, খুব তাড়াতাড়ি হচ্ছে, কয় মিনিট হলে ইয়াটা দেখো তো একটু, বেগ দ্রুতি গেল। এখন আমরা ত্বরণ আর মন্দন পড়বো। দেখো, হ্যাঁ, কত মিনিট হয়েছে, ত্বরণ বা মন্দন, যেহেতু ত্বরণ আর মন্দনের ইয়ে একই, মানে ফর্মুলা একই, তাই আমরা একটা লিখবো, ঠিক আছে, ত্বরণ বা মন্দন। এখন বলো তো, ত্বরণ আর মন্দনকে আমরা কিভাবে বুঝতে পারবো? কত, 40 মিনিট হয়েছে, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো ত্বরণ মন্দন আমরা পড়তে গেলে আমাদের কি লাগবে দেখো তো, হ্যাঁ, আমাদের বেগ লাগবে। দেখো, ত্বরণ কি জিনিস, বেগ বৃদ্ধির হারকে, বুঝছো? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বা সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। আর সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে কি বলা হয়, মন্দন বলা হয়। তো আমি লিখে দিলাম আগে ত্বরণের সংখ্যা, তারপর মন্দনের। সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে, সময়ের সাথে যা জিনিস সময়ের সাপেক্ষে একই জিনিস, সময়ের
সাপেক্ষে বা সাথে সময়ের সাথে বেগ বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস, হ্রাস মানে ঠিক আছে না, হ্রাস এর হার কে ত্বরণ বা মন্দন বলে। এই দেখো ভালো করে, ত্বরণের জন্য এই যে প্রথমটা বৃদ্ধি, ঠিক আছে, ত্বরণ ইজুকাল বৃদ্ধি, এই যে লাল কালি, ত্বরণ মানে বৃদ্ধি, বৃদ্ধি, হ্যাঁ এই যে ত্বরণ, আর সবুজ কালি বা কালো কালি দিই, হ্যাঁ মানে নাকি সবুজ, সবুজ কালি, আর মন্দনের জন্য হ্রাস, ঠিক আছে, মন্দনের জন্য হ্রাস, মন্দনের জন্য হ্রাস, মানে একটার মধ্যে দুইটা সংখ্যা দিয়ে দিলাম। এখন শোনো, এখন আমরা শুধুমাত্র ত্বরণ সম্পর্কে আলোচনা করব, আর মন্দন তো বুঝাই, ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। ওকে, দেখো ত্বরণে যখন আমরা এই সংজ্ঞা থেকে ফর্মুলা আবিষ্কার করব, তখন আমরা কিভাবে করব, এই যে লাল কালির দিকে তাকাবো, যার সাপেক্ষে পরিবর্তন তাকে হার বলবে, পরিবর্তনের হার বলবে, বা বৃদ্ধির হার বলবে, হ্রাসের হার বলবে, এগুলো কি হবে, তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি, এখানে দেখা যায়, দেখো তো একটু, দেখো এখানে লেখা যায়, হ্যাঁ দেখা যায় এখানে একটু একটুর মধ্যে, দেখো তো, দেখো তো আমরা কোথায় ছিলাম, ত্বরণ দেখাবো তাই না, ত্বরণকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি, সবাই জানো, ত্বরণ এ ইজ ইকুয়াল, কি লিখবো আমরা বলতো, ত্বরণ এ ইজ ইকুয়াল কার সাপেক্ষে, টাইমের সাপেক্ষে, যে টাইম দ্বারা আগে ভাগ করে দিলাম, এবং কার বৃদ্ধি বা হ্রাস, বেগের বৃদ্ধি বা হ্রাস, তার উপরে কি হবে ভি, উপরে কি হবে ভি। ওকে, সবাই বুঝতে পারতেছো তো, এ ইজ ইকুয়াল এ ত্বরণ, আর ত্বরণের এ কোন জায়গা থেকে আসলো তাই না, এটা হবে অ্যাসিলারেশন, এসিসিই অ্যাসিলারেশন, বুঝছো, এই অ্যাসিলারেশনের এ, এই যে অ্যাসিলারেশনের এ, এই এ দ্বারা ত্বরণ বুঝি আমরা, ত্বরণের ইংলিশ অ্যাসিলারেশন, অ্যাসিলারেশনের এ, এটাকে আমরা ত্বরণের প্রতীক হিসেবে জানি, বা ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, বুঝছো, তো এ দ্বারা আমরা ত্বরণ বুঝলাম, এই যে ত্বরণ এ ইজ ইকুয়াল ভি বাই টি, কারণ কি, এই যে দেখো যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে, বললো তার পরিবর্তনকে, কার পরিবর্তন, এই দেখো বৃদ্ধি হইলে তো পরিবর্তন হয় তাই না, বৃদ্ধি, বেগের বৃদ্ধি বা হ্রাস হয়েছে, তার মানে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন উপরে, তারপর কি বলছে, তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে, যার সাপেক্ষে পরিবর্তনের হার বলবে তার পরিবর্তনকে সেটি দ্বারা ভাগ করতে হবে, তার পরিবর্তনকে, কার পরিবর্তন, বেগের পরিবর্তন, এই যে বেগ, সেটি দ্বারা ভাগ করতে হবে, সেটি কি টাইম, কথা বুঝছো, এই যে ভি বাই টি। ওকে, তাহলে আমরা ত্বরণেরও ফর্মুলা পেলাম, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে একটা মানুষ বা একটা গাড়ি যখন যাতায়াত করে, তখন তার আদি বেগ একটা থাকে, শেষ বেগ একটা থাকে তাই না, বা এখানে বলছে যে বেগ বৃদ্ধি, আপনি শুধুমাত্র ভি লিখলেন কিসের জন্য, তাই না, এই ক্ষেত্রে তোমাদের একটা সমাধান আছে, কি সমাধান, দেখো আমি এর সমান কি জানি, বেগ বৃদ্ধির হার, তার মানে কি বেগ বৃদ্ধি ভি মাইনাস ইউ, তাই না, ডিভাইডেড বাই টি, এই ভি কি শেষ বেগ, ইউ কি আদি বেগ, শেষ বেগ আগে লিখবো কারণ শেষ বেগ বেশি হয়, আর আদি বেগ তো শূন্য থেকে আমরা যাই, বা কম থেকে বেশির দিকে যাই, এই কারণে আমরা আদি বেগটাকে পরে লিখি। এইটা হচ্ছে ত্বরণের রিয়াল ফর্মুলা, ঠিক আছে, ত্বরণের রিয়াল ফর্মুলা। তাহলে এই যে বেগ বৃদ্ধি, এই যে বেগ বৃদ্ধি ডিভাইডেড বাই সময় টি, তাহলে এটা আমাদের একটা সূত্র, কিন্তু এটা ত্বরণের সূত্র যেমন এটা হইলো আমাদের, তেমনি মন্দনের আমাদের ঠিক উল্টো সূত্র হবে, বুঝছো, দেখো মন্দন যদি আমি লিখি, মন্দন এটাকে আমরা এ দ্বারাই প্রকাশ করব, এবং এই ক্ষেত্রে কি করা লাগবে, দেখো তো মন্দন মানে কি, বেগ হ্রাসের হারকে, বেগ হ্রাসের হার, বেগ হ্রাস কি, বেগ হ্রাস হলো শুরুতে বেশি ছিল পরে কমে গেছে, তার মানে শুরুটা আগে রাখা লাগবে, মানে যেটা কমে গেছে ওইটা কি করা লাগবে বলতো, যেটা কমে গেছে ওইটাকে আমরা পরে রাখবো, আর যেটা বৃদ্ধি পাইছে ওইটাকে আগে রাখবো, তার মানে কি আমরা আদি বেগকে দেখলাম, শেষ বেগ এখানে বেশি, আদি বেগ কম, কিন্তু এখানে কি হবে, এখানে আদি বেগে বেশি হবে, শেষ বেগ কম হবে, তার মানে আমরা এখানে লিখতে পারবো কি ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, তাহলে এটাকে আমরা মন্দন এ লিখতে পারবো, অথবা ঋণাত্মক ত্বরণ হিসেবে যদি আমরা লিখি, দেখো তো এইটা একটা আমাদের ইয়ে গেল মন্দন এ সমান এইটা লিখতে পারবো আমরা, তবে অনেক সময় আমরা শুধু সাইন উল্টাপাল্টা করে দিয়ে পারি, যেমন ত্বরণের ফর্মুলা আবার লিখবো, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, না ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি দেখা যায়, বা ত্বরণ এ সমান, দেখো আমি যদি মাইনাস সাইন কমন নেই, তাহলে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, তাহলে দেখো তো যে ইউ মাইনাস ভি বাই টি সমান কি আছে, মন্দন আসে না, বা হ্যাঁ মন্দন আসে না, এটা আসে,
তার মানে আমরা এই ত্বরণটা কি পেলাম, এটা পেলাম মন্দন। তার মানে মন্দনের আমাদের রাশিমালা কোনটা, এইটা, মাইনাস ভি মাইনাস ইউ মাইনাস ভি। বা মাইনাস যদি না লিখে, শোনো, যখন মন্দন লিখবা খুব কেয়ারফুলি, মন্দন লিখলে মাইনাস লিখবো না, ত্বরণ লিখলে মাইনাস লিখবো, বুঝছো? এইটা তো আমাদের ত্বরণে আসতেছে, তাই না? আর যদি মন্দন লিখি এইটাকে, দেখো এখানে দেখো, ত্বরণ এ সমান কি লিখবো বলো তো? এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তারপরে ত্বরণে যদি আবার লিখি, আমরা যদি ত্বরণে লিখি তাহলে কিন্তু আমাদের আসবে হচ্ছে মন্দন, বাট লিখবো ত্বরণ দিয়ে লিখবো। তখন ওই মন্দনটাকে আমরা কি বলি, ঋণাত্মক ত্বরণ বলি। তাহলে এই ত্বরণ লেখার পরে আমরা যে মাইনাস সাইন এখানে দেবো, ইউ মাইনাস ভি দেবো ডিভাইড বাই টি দেবো, বুঝছো? তাহলে এটা কি হবে, ঋণাত্মক ত্বরণ, আর ঋণাত্মক ত্বরণটাই কি, মন্দন। এখন দেখো, যদি তুমি ডিরেক্ট, এটা এই দুইটা কিন্তু ত্বরণ হইলো, এটা ত্বরণ, এটা হলো ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। এখন যদি আমি ডিরেক্ট মন্দন লিখি, বুঝছো? মন্দন লিখলে মাইনাস সাইন থাকবে না, মন্দন লিখলে কি থাকবে না, মাইনাস সাইন থাকবে না, ডিরেক্ট ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, বুঝছো? মন্দন লিখলে মাইনাস দেবো না, আর ত্বরণ লিখলে মাইনাস দেবো, এটা মাথায় রাখবা। তো ভালো করে এটা ভুলাই যাচ্ছে সবাই। মন্দনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে ত্বরণ লিখলে মাইনাস দিব, ঠিক আছে? আর যদি আমরা মন্দনের ক্ষেত্রে মন্দনে যদি লিখলে আমরা কি দেবো না, মাইনাস দিব না, মাইনাস দিব না, অর্থাৎ যেমন আছে ওই রকমই থাকবে। আশা করি তোমার ত্বরণ মন্দন বুঝছো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বল। আমি বলটা আজকে আলোচনা না করলে চলতো, তারপরে আমি আলোচনা করে দিই, খুব শর্টকাটে হবে, সমস্যা নেই। দেখো, তার মানে তোমরা এই যে ফর্মুলা, এই দেখো তোমাদের সূত্র থেকে আমি শুধু আজকে এইটা শিখাইতে চাইছিলাম তোমাদেরকে, যে তোমরা এই যে সূত্র বা কি বলে এটাকে, সংজ্ঞা থেকে তোমরা ফর্মুলা আনতে পারো কি না, পারবা তো? ভাইয়াকে বলো, পারবা তো? অবশ্যই পারবা। দেখো, যেহেতু আমরা এটা শিখলাম, সুতরাং এই যে শুধু এই লাল কথাটার উপর ফোকাস আমাদের আজকের ক্লাস, বুঝছো তো? দেখো, বেগও একই একই কথার উপরে থাকবে, দেখো সবগুলা একই কথার উপরে থাকবে। দেখো তোমাদের প্রুফ দেই, ত্বরণ মন্দন তো হইলো, এখন শুধু ইয়ে না, বল না, বল দিয়ে তোমাদের একটা প্রুফ দেই, দেখো, ঠিক আছে? বল দিয়ে একটা প্রুফ দেই, দেখো, এই যে দেখো, বল, বল আমরা কি জানি, বল এফ সমান কি জানি, আমরা এম এ জানি, সবাই জানি এটা, 19 পড়ে আসছি, এফ সমান এম এ। এম কি, ভর গুণন ত্বরণ, ঠিক আছে? এখন দেখো, এই যে ত্বরণে আমি যে ফর্মুলা গুলো নিয়ে আসবো, তাই না? ত্বরণের ফর্মুলা নিয়ে আসবো, ভর এম কে তো ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর ত্বরণ আমরা এখানে নিয়ে আসবো। দেখো তো, এখন আমাদের এই যে ভরের যে মানে বলের যে সংজ্ঞা লাগতেছে, এই সংজ্ঞায় আমাদের ত্বরণ লাগতেছে, তাই না? এই ত্বরণ বের করতে গেলে আবার আমাদের কি লাগতেছে বলতো, ওই যে এই কথাটা লাগতেছে, তাই না? ত্বরণের একটা রাশিমালা লাগতেছে, অর্থাৎ ত্বরণ ভি বাই টি, তাই না? ত্বরণ এ সমান আমরা কি জানলাম, ইউ মাইনাস ভি বাই টি, অথবা এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অথবা এ সমান ভি বাই টি। কারণ এইটা হচ্ছে মন্দন, এটা ত্বরণ, আর এটা কি, ত্বরণ, কিন্তু এই যে বিয়োগফলটা ডিরেক্ট লিখছি আমরা বিয়োগফল হিসাবে, বুঝছো? আমরা এখানে শুধুমাত্র এই যে এইটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করলাম, তাহলে এম ভি বাই টি। এখন এই যে ভি কে আবার ভাঙানো লাগবে, ওই একই সিস্টেম সব, বুঝছো? তাহলে আমরা বল পর্যন্ত হালকা ধারণা নিলাম। আর বল আমাদের পরবর্তী অধ্যায়ের নাম আছে, এখানে বল ফোর্স আছে, ফোর্স এনার্জি, এগুলো নিয়ে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা ডিটেলস আলোচনা করব। এখন তোমাদেরকে আমি বলছিলাম যে গতি রিলেটেড একটা ম্যাথ করাবো, ও সরি, গতি সমীকরণ এখনো দেই নাই, শোনো, গতি সমীকরণ শুধু আজকে লিখে দেই, প্রুফগুলো কালকে করাবো, হ্যাঁ, কালকে বা নেক্সট ক্লাসে প্রুফ করাবো, ঠিক আছে? দেখো, অথবা তোমাদের ছোট একটা রেকর্ডেড ভিডিওর মধ্যে আমি প্রুফ দেখাই দিব। কিসের প্রুফ দেখাই দিব? এই যে তোমাদের গতির সমীকরণের প্রুফ গুলো দেখাই দিব, কারণ প্রুফ করে এই সময় আমাদের টাইম নষ্ট করা যাবে না, তাই না? শুধু ইয়েগুলো লিখে দেয়, এবং কিভাবে 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 আসলো বিষয়গুলো একটু একটু বলে দিই। দেখো, আমরা কোথায় ছিলাম, গতির সমীকরণ, গতির সমীকরণগুলো আগে লিখে দিই, তারপর অন্য কথা। ভি সমান ইউ প্লাস এ টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে হচ্ছে ভি স্কোয়ার, তারপরে কি, এ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু
টি, তারপরে এস সমান ইউটি প্লাস হাফ হাফ এ টি স্কয়ার। বুঝছো? এই যে চারটা দেখলো না, এই চারটার মধ্যে গতি সমীকরণ, এগুলো না পড়াবো, পরের ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং এখানে আরেকটা বিষয় লাগবে, এই যে গতি সমীকরণ আছে না, এই গতি সমীকরণ চারটা থেকেই আমাদের তিনটে সমীকরণ আছে, এই তিনটে সমীকরণ থেকে আমরা কি পাই? পরন্ত বস্তু সমীকরণগুলো পাই। তো তোমাদের এই অধ্যায়ে পরন্ত বস্তুর সমীকরণ বা পরন্ত বস্তু সম্পর্কে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিবা। আর আমরা পরবর্তী ক্লাসে আমরা ইয়ে করব, এই ম্যাথটা করানোর পরে পরবর্তী ক্লাসের কথাটা বলে দেই। পরবর্তী ক্লাসে আমরা কি করব, ইয়ে করব, তোমাদের গতি সমীকরণ থেকে ম্যাথ করব, এটা একটা। দ্বিতীয়তে আমরা ইয়া করব, কি বলে, গতি সমীকরণ থেকে ম্যাথ করব। দেন আমরা এই যে পরন্ত বস্তুর সূত্র, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো আলোচনা করব। ঠিক আছে? দেখো, তো আমাদের বাকি ছিল একটা ম্যাথ, গতি রিলেটেড ম্যাথ। গতি রিলেটেড যেহেতু আমাদের সমীকরণগুলো আলোচনা করা না হইলো না, সুতরাং এটাকে আমরা এইভাবে দিতে পারি যে দ্রুত বা সরণ, অথবা হ্যাঁ, দূরত্ব ও সরণ সম্পর্কিত বা রিলেটেড ম্যাথ। যেহেতু আমরা এটা কভার করছি, সো ম্যাথটা আমরা পরেই শেষ করে দিব। ঠিক আছে? বা ম্যাথটা তোমাদের কাজ দেই, দেখি তোমরা কেমন পারো। এই ম্যাথ পাইলে বুঝবো যে তোমরা প্লাস পাবা ইনশাআল্লাহ। দেখি, শোনো, আমাদের এই যে দ্রুত আর সরণ সম্পর্কিত একটা ম্যাথ, দূরত্ব ও সরণ সম্পর্কিত এই ম্যাথ দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ, আজকে লাইভ শেষ। দেখো, দূরত্ব সরণ সম্পর্কিত ম্যাথ, ম্যাথ কি? কোশ্চেন বা উদ্দীপক। দেখো, একজন ব্যক্তি, তুলে নাও সবাই, একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় একটি বৃত্তাকার পথ অতিক্রম করে, একটি বৃত্তাকার পথ অতিক্রম করে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, এ বিন্দুতে ফিরে আসে, এ বিন্দুতে ফিরে আসে। এখন এই বৃত্তাকার পথটির এখানে বৃত্তাকার পথটির দৈর্ঘ্য, বৃত্তাকার পথটির ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ দিলাম 7 মিটার। ওকে, এখন আমার কোশ্চেন তো একটাই। কোশ্চেন হচ্ছে, কোশ্চেন এক, দুইটা কোশ্চেন দেই। ঠিক আছে? কোশ্চেন এক হলো, লোকটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? হ্যাঁ, তবে কোশ্চেন 2 দিলাম, লোকটি দ্বারা অতিক্রান্ত সরণ কত? ঠিক আছে? আর লোকটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করতে হবে এবং এটার ব্যাখ্যা লিখতে হবে। কত ব্যাখ্যা করো। বলে না যে সৃজনশীলের গ নম্বরে যে ইয়েটা দেয় আর কি। ঠিক আছে? তাহলে আমাদের ক নাম্বার দিলাম না, এইটা দিলাম, আমাদের 2 নম্বরটা আমরা করবো খ, 3 নম্বরটা গ। তাহলে আমরা এই দুইটা কোশ্চেন সলভ করব, একটু সহজ করে দেই তোমাদের জন্য। বুঝছো? দেখো, একটা বৃত্তাকার পথের কথা বলে নাই, এইটা একটা এ বিন্দু। ঠিক আছে? এই এ বিন্দু থেকে এই যে এই মানুষটা, ঠিক আছে, এই দেখো, এই মানুষটা কোন রকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে এ যাত্রা শুরু করে এই যে এদিক দিয়ে বৃত্তাকার পথে ঘুরতেছে। বুঝছো? ঘুরে এসে দেন এই জায়গায় ও মিলিত হইলো এক কথায়, আবার যেখানে ছিল ওখানে চলে আসলো। এখন এই বৃত্তের বলা হয়েছে যে এই বৃত্তের ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ। ঠিক আছে?
r ইজ ইকুয়াল 7 মিটার হয়, 7 মিটার হয়। তাহলে এই যে এই লোকটি দ্বারা এই এ লোকটি, এ কি লোকটি, ঠিক আছে, লোকটি, তো এ লোকটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত সরণ কত, বুঝছো? তাহলে এখন তোমরা পারবা অবশ্যই, বাদ বাকি তো বলে দেওয়া যাবে না, তাহলে হোমওয়ার্ক ফার্স্ট। শোনো, এই ম্যাথটা যারা করতে পারবা বা পারবা না, যারা পারবা না অবশ্যই আমাকে নক দিয়ে বলবো যে ভাইয়া পারতেছি না, পরের দিন দেখাই দেন। আর যদি পারো তো অবশ্যই এই নোট করার পরে আমাদের পাবলিক গ্রুপ, ঠিক আছে, এই দেখো আমাদের পাবলিক গ্রুপের নাম কি, শুধুমাত্র সুমন শিক্ষা পরিবার, সুমন শিক্ষা পরিবার, অর্থাৎ বাংলা দিয়ে লিখলে আমাদের পাবলিক গ্রুপ আসবে, আর ইংলিশে লিখলে অবশ্যই আমরা, তোমরা ভালো করে জানো যে সুমন, সুমন এডুকেশনাল ফ্যামিলি, এটা তো সবাই জানো, বারবার লিখে না দেই। তো এই যে বাংলা দিয়ে সুমন শিক্ষা পরিবার লিখলে আমাদের পাবলিক গ্রুপ আসবে, এই পাবলিক গ্রুপে সবাই পোস্ট করবা, ঠিক আছে, এই ম্যাথটা সলিউশন করার পরে। ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, আর একটা অ্যানাউন্সমেন্ট বা অ্যানাউন্সমেন্ট না, একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা প্রতিদিন প্রতি রাত্রে আমরা লাইভে আসতেছি, এবং এটা আমাদের পক্ষে, আমরা এর আগে আসছিলাম প্রায় 7:30 থেকে 8টার মধ্যে, বাট আজকে দেখলাম যে 6:30 না, 6:30 থেকে 7টার মধ্যে আসলে আমাদের একটু কমফোর্টেবল বেশি মনে হয়, ঠিক আছে, বেশি রাত হলে আমাদের স্টুডিওতে একটু ইয়ে আসে, মানে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়, আমরা অন্য জায়গায় একটা জায়গায় কাজটা যেহেতু করি। সুতরাং তোমরা ঠিক ঠিক টাইম কত দেখো তো, 6টা থেকে 6:30 থেকে 7টা না, হ্যাঁ কোথায়, এখানে লিখি, হ্যাঁ লাইভ, লাইভ 6:30 না, 6:30 থেকে 7টা, এই যে এরকম এই স্কেলের মধ্যে, মানে 6:30 থেকে 7টা এর মধ্যে যে কোনো সময় আমরা শুরু করতে পারবো। কারণ কি, এগুলো সেট আপ করতে একটু সময় লাগে, তো এই কারণে আমি এই যে আধা ঘন্টা সময় হাতে নিলাম। সবাই এই সব আমাদের যারা আমাদের সাথে কানেক্টেড আসো, অবশ্যই তোমরা এই সম্পর্কে সচেতন থাকবা, বুঝছো? লাইভ ক্লাসগুলো তো মিস করাই যাবে না। দ্বিতীয় কথা হলো, আমাদের যে ক্লাসগুলো মিস হয়েছে তোমাদের সব ক্লাসেই দেখো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওগুলো আরো মডিফাই করে দেওয়া আছে, বুঝছো? মডিফাই কেমন, তোমার মনে করো যে ইউটিউব চ্যানেলে একটু হয়তো বা আটকাইছিলাম বা একটু সময় বেশি লাগছে, ওই আবার কাটাকাটি করে খুব সুন্দরভাবে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা ওখান থেকে আমাদের ক্লাসগুলো করে নিতে পারো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো, এবং আমাদেরকেও মানে উৎসাহ প্রদান করো, তোমাদের কমেন্ট, শেয়ার, তারপরে ভিউ, এগুলো দ্বারা আমাকে একটু উৎসাহ তো দিতেই হবে, তাই না? উৎসাহ ছাড়া তো আমাদের কাজ কমপ্লিট হয় না, তাই না? মানুষের একটা উৎসাহটা অনেক বড় একটা জিনিস। সুতরাং সবাই এই বিষয়ে একটু খেয়াল রাখবা আমাদের জন্য, এবং তোমরা সবচেয়ে বেশি ইফোর্ট দাও যারা এই সিচুয়েশনে স্টুডেন্ট আসো। আর আমি খুব শীঘ্রই এই একটা আমাদের গুগল ফর্ম দেবো, যারা এই যে এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা, তারা গুগল ফর্মটা ইয়ে করবা, মানে সাবমিট করবা। অনেক কিছুই নাই, তোমাদের শুধুমাত্র মনে খুব অল্প সংখ্যক কিছু টাকা, যেমন মনে করো 50 টাকা বা 100 টাকা লাগবে আমাদের গুগল ফর্মটা সাবমিট করতে। পরে আমাদের কোনো কোর্স ফি নাই এই বছর, সম্পূর্ণ এই বছর আমরা ফ্রিতে দিচ্ছি, শুধুমাত্র ওই যে তোমাদের সাথে যেন আমরা কানেক্ট থাকতে পারি, বুঝছো? তোমাদের সঙ্গে যেন কানেক্ট, মানে একত্রে থাকতে পারি। তুমি কে, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, এগুলো যেন আমাদের জানাশোনার মধ্যে থাকে, এই কারণে আমাদের ছোট্ট একটা ফর্মালিটি, এটা তোমরা সবাই পূরণ করার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুমন ভাইয়ের জন্য দোয়া করো, সুমন এডুকেশনাল ফ্যামিলি বা সুমন শিক্ষা পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চাই, এবং তোমাদের প্রতি আমাদের অনেক দোয়া আছে, এবং এই বলে আমরা আজকে এই লাইভটা এখানে আমি শেষ করতেছি। সবাই, সবারই সুস্বাস্থ্য